শুরু করছি এখন প্রকাশ, সঙ্গে আছে আসাদুজ্জামান জি। আজকে আমরা মূলত ঐক্য নিয়ে আলাপ করতে চাই। সেই প্রসঙ্গে আলাপে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অতিথি হিসাবে ডক্টর আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং সেই সঙ্গে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এবং সেই সঙ্গে রয়েছেন জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। তিনজনকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আজকের এই আয়োজন। এখন আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক হতে যাচ্ছে। ডক্টর আসিফ নজরুল এই বার্তাটি দিলেন। এখন সেখানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবেন প্রধান উপদেষ্টা, এই খবর আমাদের অনেকেরই জানা। আমরা জানি যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি। এটি বিএনপির যারা নেতা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বারবার শুনছি যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন। এখন জাতীয় ঐক্যমত্য যে কমিশন যেটি হতে যাচ্ছে সেই বৈঠকে ন্যূনতম কতটুকু সংস্কার চাইবে বিএনপি, মানে কোন কোন পয়েন্টগুলো নির্বাচনী যে সংস্কারের কথা বলা হয় আপনাদের পক্ষ থেকে সেটি সেই জায়গায় গুরুত্বপূর্ণ বললে আপনারা মানে মনে করছেন বা বিবেচনায় নেবেন যে ইস্যুতে সব দলগুলো যারা রয়েছে দেশের তারা একমত হতে পারে? ধন্যবাদ। বিষয়টা তো আসলে বিএনপির বিষয় না, সমস্ত রাজনৈতিক দলের বিষয়। দেশেটা নির্বাচন প্রয়োজন, এটা সকল রাজনৈতিক দলগুলো, ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলগুলি সেটা অনুভব করে। এবং নির্বাচন যে দ্রুত হওয়া উচিত সেটা জামাত ইসলামের আমিরের বক্তব্য আছে। তারাও বলেছেন যে 25শে ডিসেম্বরের মধ্যেই আপনার নির্বাচন করতে হবে। সুতরাং জামাত, বিএনপি এবং অপর রাজনৈতিক দলগুলোর ধারণা এবং আপনার কি বলে প্রত্যাশার মধ্যে আমি খুব ভিন্নতা দেখি না। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক যে সংকটটি, সেই সংকটটি তো আসলে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচন না হওয়ার কারণে, ধানাই পানাই করার কারণে, জনগণকে বঞ্চিত করার কারণে, ভোটাধিকার বঞ্চিত করার কারণেই তো এই ক্ষোভ, নাকি? অর্থাৎ সোজা কথা, দিল্লি আছে তো আমি আসি, আমি আসি তো দিল্লি আছে, এই যে একটা মনোভাব ছিল। তার জনগণ আছে, আমি আসি না তো, মানে শেখ হাসিনা তো তাই বলতো, তার দলের লোকে তাই বলতো যে দিল্লি আছে তো আমরা আসি। জনগণের কখনই ভরসা, কারণ জনগণ তাদের সাথে কখনই ছিল না। জনগণের সার্বভৌমত্বে বিশ্বাস করেনি। জনগণ যে আপনার নিয়ামক শক্তি সেটা কখনো তারা মানেনি, তাই না? আজকে 32 নম্বর হয়তো প্রসঙ্গটা আপনি একটু পরে তুলতেন হয়তো, আপনার শেখ হাসিনার মানে তার যে পৈতৃক নিবাসস্থল ধানমন্ডির 32 নম্বরে তাদের যে বাড়িটি, সে বাড়িটিতে দেখলাম যে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আপনার ভাঙচুর করছেন। উনি বাংলাদেশ থেকে পালিয়ে যাননি। আমি যদি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের মানে একমাত্র পুত্র সোহেল তাজ, যিনি শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ছিলেন, তার একটি মন্তব্য দিয়ে যদি আমি মানে কোট আনকোট যদি এভাবে বলি, যে বলেছেন জনগণ, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ঝেঁটিয়ে বিদায় করেছে। ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্যাট, আমি ওনাকে কোট করে বলছি, বলেছেন ঝেঁটিয়ে বিদায় করেছে। তো ঝেঁটিয়ে বিদায় হওয়া মানে ঝাঁটা পেটা খাওয়া একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তিনি ভারতে বসে বাগাড়ম্বর করছেন, কথা বলছেন, তার মধ্যে ন্যূনতম রিমোর্স নাই, ন্যূনতম রিগ্রেট নাই। যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষকে তিনি গুম করেছেন, খুন করেছেন, ভোটাধিকার হরণ করেছেন, লুটপাট করেছেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, আত্মীয় স্বজনদের ভোগবিলাসের ব্যবস্থা করেছেন। গতকালকেই পত্রিকায় বেরিয়েছে তার এবং তার নিকটস্থ পরিবারের লোকদের সব মানে আপনার বিলাসবহুল বাগান বাড়ির খবরও পাওয়া যাচ্ছে। ভল্ট খুললে নানান জনের নানান কাহিনী বেরোচ্ছে। তো এই ধরনের পরিস্থিতিতে যখন বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যখন তিনি কথা বলেন ঠিক আগের সুরে, আগের ভাষায়, জনগণ তো বিক্ষুব্ধ হতেই পারে। তো আমার বক্তব্য হচ্ছে যে ফ্যাসিবাদ ইজ এ সিস্টেম, ফ্যাসিবাদ ইজ এ কালচার, ফ্যাসিজম ইজ এ কালচার। আমরা সেই, আপনি যেটা বলতে চেয়েছেন যে কতটুকুর বিষয় না, যেই সিস্টেম, যে কালচার ফ্যাসিজম ক্রিয়েট করে, ফ্যাসিস্ট হতে সাহায্য করে, সেটাকে প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার, তাই না? আপনি জনগণ তার ইচ্ছায় তার প্রতিনিধি বাছাই করতে পারবেন, জনগণ তার সরকার নির্বাচন করবেন, রাষ্ট্রটি গণতান্ত্রিক, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর হবে, জনগণের এম্পাওয়ারমেন্ট হবে, মানে এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল ইংরেজিতে যদি এইভাবে বলি। তো সেই ব্যবস্থার জন্য যেই সংস্কার দরকার, সেই সংস্কারগুলো বিএনপিও চায়। আমি অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এই চাওয়ার মধ্যে কোনো ভিন্নতা নেই। এখন আমার কথা হচ্ছে যেমন আমি একটু মানে আমাদের দুজন বিজ্ঞ আলোচক আছেন, তারা নিশ্চয়ই মতামত রাখবেন, কিন্তু তাদের কাছ থেকে আমি কয়েকটা সেকেন্ড যদি একটু ধার করে নিই, যদি এইভাবে বলতে চাই, যে সেটা হচ্ছে যে আপনার দেখুন, এই সরকার অনেকগুলো মানে সংস্কার প্রস্তাব পেয়েছেন নিঃসন্দেহে,
এখন সকল সংস্কার প্রস্তাব তিনি এক্সিকিউট করে মানে পারমুটেশন সিনথেসিস প্রসেসের মধ্যে যাবেন, তারপরে যদি নির্বাচন দেন, ইট ক্যান টেক মানে লং টাইম। এটা সবাই জানে এবং না, তাই না? সেটা বোধহয় হবেও না। না, হবেও না। আপনারা যেগুলোতে ঐকমত্য পোষণ করবেন সেগুলোই হতে হবে। বুঝাচ্ছি, এটাই বলতে চাচ্ছি যে আমরা তো আমাদের দলের তরফ থেকে তো আমরা 31টি পয়েন্টের সংস্কারের কথা আজ থেকে আমরা 7-8 বছর আগে থেকে বলে আসছি। এখন যদি অন্যরা যারা ভালো কথাগুলো বলছেন সেটা যদি দেশের জন্য সহায়ক হয়, ভালো নির্বাচন সুশাসনের জন্য যদি সহায়ক হয়, সেগুলো তো আমরা গ্রহণ করতে, কারণ আমাদের তো ডিসএগ্রি হওয়ার কোনো কারণ নেই। আমরা চাই যে আমরা ঠিক আছে মানে আপনার লেটস দ্য হ্যান্ডেল দ্য ম্যাটার, আমরা দেখি বিষয়টা কি, আমরা করব, মানে দেখবো যেগুলো লেজিট সে বিষয়ে আপনারা। কিন্তু আপনি যে কথাটি বলতে চেয়েছেন একটি অংশ বলেছেন, আরেকটি অংশ উল্লেখ করেননি। আপনি আসিফ নজরুলের কথা বলেছেন আইন উপদেষ্টার কথা বলেছেন। তিনি বলেছেন মানে আপনি যে বললেন যে একটা সংস্কারের মধ্যে দিয়ে নির্বাচনের ব্যাপারে জাতীয় ঐক্যমত বৈঠক হবে, সে কমিশন বৈঠকে ফাইন। তিনি আরেকটা কথা বলেছেন, উনি বলছেন যে মানে সমাধান করা যাবে একটা আইনের মাধ্যমে, অর্থাৎ যে সংস্কার প্রস্তাবগুলো এসছে রাজনৈতিক দলগুলো যদি একমত পোষণ করে তা আইন তৈরি করার মধ্যে, এখন তার সংসদ নাই, অধ্যাদেশ হবে, প্রেসিডেন্টের অধ্যাদেশের মধ্য দিয়ে আপনার মানে এটা করা সম্ভব। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড, আমরা এগ্রি করি। আবার তিনি বলেছেন কি বলে যে গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন যদি একসাথে হয়। আমি বুঝি নাই যে গণপরিষদ একই সাথে গণপরিষদ এবং জাতীয় সংসদের এক্সিস্টেন্স একই সাথে, নির্বাচন দুটোর এক্সিস্টেন্স থাকবে একই সময়। হোয়াট উইল বি দ্য রোল অফ দ্য আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনার পার্লামেন্ট। তাহলে ন্যাশনাল পার্লামেন্টের ভূমিকা কি হবে একই সময়, এবং আপনার একই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রোলটা কি হবে। পলিটিক্যাল পার্টিসগুলো কি আপনার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ক্রিয়েট করার ব্যাপারে তারা কি একমত হয়েছেন? উনি কি করে মানে বলে বসলেন যে এই দুটো জিনিস একসাথে হতে পারে? হু প্রপোজড ইট? কোনো পলিটিক্যাল পার্টি তো গণপরিষদের ব্যাপারে প্রপোজ করেনি। যদি অন্যান্য রাজনৈতিক দল যদি মনে করি ইয়েস উই নিড টু চেঞ্জ আওয়ার কনস্টিটিউশন, আমরা যদি মনে করি আমরা ঠিক করবো, ঠিক করার জন্য উই নিড টু হ্যাভ মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, ফাইন, ইট ক্যান বি ডান। এবং সেটার পরে তো এরপরে আপনি জাতীয় সংসদ নির্বাচনে যেতে পারেন। মানে আমি এটার সাথে একমত নই, বাট ওনাদের ধারণাগতভাবে। কিন্তু আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড যে গণপরিষদ এবং জাতীয় সংসদ প্যারালেলি একই সাথে ইলেকশন করে প্যারালেলি কি করে এটা ফাংশন করবে। আচ্ছা, আমরা একটু নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে একটু যাই, তার বক্তব্য একটু শুনি। আমরা শুনছিলাম যে রিপন ভাই বলছিলেন যে ঐকমত্য যে প্রসঙ্গ, সেখানে যে কোনো ফ্যাসিস্ট যেন আর ফিরে আসতে না পারে, কোনো ফ্যাসিস্টের জন্ম যেন না, কালচারগুলো যেন না আসতে পারে, সেই জায়গায় অবশ্যই ঐকমত রাখবে বিএনপি। এখন আমরা যদি একটু বক্তব্যের দিকে আসি, যে আমরা শুধু কি মানে সংস্কার, জরুরি সংস্কার শেষে নির্বাচন, দ্রুত সংস্কার শেষে নির্বাচন, এই জায়গায় কি জামাত ইসলামী রয়েছে? কারণ আজকে আমরা একটি বক্তব্য শুনলাম রাজশাহীতে এক অনুষ্ঠানে, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, তিনি বললেন আগে জুলাই গণহত্যার বিচার, তারপরে নির্বাচন। মানে যে কথাটি আমরা এতদিন শুনছিলাম অনেকটা ছাত্রদের কাছ থেকে, বৈষম্য বিরোধীদের কাছ থেকে, তারা বলছিলেন আগে ফ্যাসিস্টের বিচার হতে হবে, জুলাই গণহত্যার বিচার হতে হবে, তারপরে নির্বাচন। তবে কি মানে আগে জুলাই গণহত্যার বিচার তারপরে নির্বাচন, এই অবস্থানে আসতে যাচ্ছে কিনা জামাত ইসলামী? জি, আপনাকে ধন্যবাদ। এখন প্রকাশ অনুষ্ঠানে যারা শ্রোতা এবং দর্শক, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের ব্যাপারে শুরু থেকে যে কথাটি বলছে যে আমরা একটা নির্বাচনী সংস্কার চাই, আর একটা হচ্ছে নির্বাচন রোডম্যাপ চাই। সেই জায়গায় ইতিমধ্যে 6 মাস গড়িয়ে গিয়েছে। নির্বাচনের সময়সীমা নিয়ে যে কথাটা আসছে, আমি এর আগের দিনও বলেছিলাম যে এখন রাজনৈতিক দলগুলো, সরকার, সমন্বয়ক, স্টেক হোল্ডার যারা রয়েছে, তাদের বক্তব্যের মধ্যে অনেক বেশি পার্থক্য নেই। মৌলিক সংস্কারের ব্যাপারে সবাই একমত। সুতরাং আসলে আগামী দিনে কি সুষ্ঠু নির্বাচনের জন্য কোন কোন সংস্কারগুলো জরুরি সেগুলোকে চিহ্নিত করা দরকার, এবং চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তা সম্পন্ন করে নির্বাচন দেওয়া দরকার। আর আপনি দ্বিতীয় যে কথাটি বলেছেন যে জামাত ইসলামীকে আগে ফ্যাসিস্টদের বিচার, এটা এমন একটা সেন্সিটিভ বিষয়। এটা কিন্তু প্রথম দিন থেকেই সবাই, বাংলাদেশের 18 কোটি মানুষ এই ফ্যাসিস্ট অপশক্তির বিচার চায়। এই বিচার চাওয়ার প্রক্রিয়ার ব্যাপারে, বক্তব্য উপস্থাপনের ব্যাপারে ভিন্নতা থাকতে পারে, কিন্তু সবার লক্ষ্য একটাই, আগামী দিনে
যদি একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ এবং এখানে মত প্রকাশের স্বাধীনতা সহ সার্বিক অবস্থা যদি নিশ্চিত করতে হয়, তাহলে অবশ্যই যারা এই 15.5 বছরে জুলুম, নির্যাতন, নিপীড়ন করেছে, গণহত্যা চালিয়েছে, গুম খুন করেছে, নির্বাচনের ভোটাধিকার যারা হরণ করেছে, গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করেছে এবং গোটা রাষ্ট্রশক্তিকেই ফ্যাসিস্ট কায়দায় জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে, অবশ্যই তাদের বিচার হওয়া উচিত। এবং এটা যেভাবেই বলা হোক না কেন, আমি মনে করি যে সব রাজনৈতিক দলের এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বক্তব্য শুরু থেকে আছে। সেটা কেউ এখন কম বলে, সামনে আবার বলবে, আজকে একটা বলবে আর একটা বলবে, এটা হতে পারে, কিন্তু সবার লক্ষ্য একই, সবাই বিচার চায়। বাংলাদেশ জামাত ইসলামী আমরাও এই ফ্যাসিস্ট অপশক্তি গণহত্যাকারীদের আমরা বিচার চাই। সেই জায়গা থেকেই হয়তো আমাদের নেতৃত্ব সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ভাই এই বক্তব্য দিয়েছেন। এখন আলোচনার টেবিলে যখন আপনারা বসবেন ঐকমত্য কমিশনের, তখন আপনাদের মানে সংস্কারের জায়গায় তো সব তো সংস্কার করা যাবে না, সেটি সবসময় আমরা শুনছি। সংস্কার চলমান প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রসেস, সেটি শুরু হবে কোনোভাবে, বাকি যারা ক্ষমতায় আসবে রাজনৈতিক সরকার তারা সেটি কন্টিনিউ করবে। আপনাদের মূল ম্যান্ডেটগুলো কি থাকবে বা কোন জায়গাগুলো চাওয়া থাকবে? জি, আমার জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন সংস্কারের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছি। সেই প্রস্তাবনাগুলোর সাথে আমাদের সরকার কর্তৃক গঠিত যে কমিশন, সেই কমিশনের প্রস্তাবনা যেগুলো মিলে যাবে তো ওকে। আর যদি নতুন কিছু থাকে বা নতুন যেগুলো রয়েছে, আমার মনে হয় যে আগামী দিনে এই ব্যাপারে সকল রাজনৈতিক দলের বা স্টেক হোল্ডার যারা রয়েছেন প্রত্যেকেরই বক্তব্য এটি থাকবে যে আগামী দিনে কি সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং কোনো সরকার যাতে আবারও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ না পায়, যেটি রিপন ভাই বলেছেন যে পলিটিক্যাল কালচার হিসাবে ফ্যাসিস্ট যেন কোনো কালচার হিসাবে থেকে না যায়, সেটার মূলোৎপাটন করার মানে জন্য একটা পরিবেশ তৈরি হয়। এই ধরনের নির্বাচনে যেতে আসলে সবাই ঐক্যমত হবে বলে আপনারা জি জি নির্বাচনে যাওয়ার জন্য আমার মনে হয় ছোট ছোট বিষয় নিয়ে বড় ধরনের দূরত্ব তৈরি হবে না, কারণ সবারই লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। সুতরাং মতের পার্থক্য কতটুকু থাকতে পারে, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত যতটুকু দরকার যেটুকু দরকার জাহিদুর রহমান, সেটা হচ্ছে আমরা দেখছি যে যেহেতু কমিশন হবে, কমিশন করে আসলে সবাইকে এক টেবিলে বসানো যাবে, একমত হওয়া যাবে কিনা সেটি আমরা এখনো জানি না, তবে আশা তো করতেই পারি। তবে বক্তব্য যেটা আমরা বুঝলাম যে একবারে নির্বাচনমুখী সংস্কারটি চাইছে দেশের বড় দুইটি দলের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা। সেখানে আপনি যুক্ত করতে চান কিনা নির্বাচনমুখী সংস্কারের জন্য আসলে কতটুকু যেই পয়েন্টগুলোতে সংস্কার না হলেই নয়? আমি সংস্কারের প্রয়োজন আসলে নির্বাচনের ক্ষেত্রে এই সরকারের অধীনেও খুব বেশি দরকার আছে বলে মনে করি না। কেন? এই সরকারের তো কোনো স্টেক নাই। এই সরকার একটা, আমরা এখন পর্যন্ত এই বিশ্বাস রাখি যে তারা একটা অ্যাকসেপ্টেবল ইলেকশনস দেবে। তা যদি হয়ে থাকে, দেখুন আমাদের এই বিদ্যমান যা যা আইন, যেমন আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য, আমরা অনেক আইনের নানান পরিবর্তন সাজেস্ট করেছি, কনস্টিটিউশনাল চেঞ্জের কথাও বলেছি, কিন্তু এই আইনগুলো দিয়েই কি বাংলাদেশে আগে তত্ত্বাবধায়কের অধীনে ভালো নির্বাচন হয়নি? হয়েছে। কারণ কি জানেন? কারণ সদিচ্ছা ছিল। আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন হবে মূলত দল যখন ক্ষমতায় চলে আসবে। রিপন ভাই আছে, আমি রিপন ভাইয়ের সামনেই বলছি, আমরা ওনার দলও কিন্তু অ্যাগ্রি করছেন জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, এটা ওনাদেরও দাবি এবং এটা হবে, আমি বিশ্বাস করি এটা আসবে। কিন্তু ওনাদের অধীনে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। আমরা দেখতে চাই তখন নির্বাচন কমিশন তো বিএনপির সদিচ্ছার দিকে তাকালে হবে না, তখন দেখতে হবে বিএনপি এখন মাঠের সবচেয়ে বড় অপারেটর, সেখানে জামায়াতের একজন প্রার্থী বা অন্য কোনো ছোট দলের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তার অধিকার ঠিকঠাক মতো রক্ষিত হচ্ছে কিনা। সেই কারণে ইনফ্যাক্ট আপনার সংস্কারগুলো তুলনামূলকভাবে বেশি লাগবে আমি মনে করি। সুতরাং জাতীয় নির্বাচনের জন্য জরুরি না, কিন্তু ধরুন আমি একটা উদাহরণ দিই, আমরা বলেছি রিটার্নিং অফিসারগুলো নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দিয়ে যতটা সম্ভব ফিল আপ করতে হবে। ডিসিরা বাই ডিফল্ট রিটার্নিং অফিসার হবে না, এক্সট্রা যদি করতে হয় ডিসিরও বাইরে অন্যান্য ক্যাডার থেকেও নিতে হবে। নট অনলি দ্যাট, আমরা একটা পূর্ণাঙ্গ নির্বাচনী সার্ভিস, বিসিএস ইলেকশন এরকম না, মানে একদম ইলেকশনের একটা সার্ভিস। যেমন আপনি দেখুন নির্বাচন কমিশনে কিন্তু একজন সরকারের সচিব হিসাবে বসে আছেন, সেগুলো সব করছি। কিন্তু আমরা যদি বলি এবার যদি না করি, এবার যদি ডিসিরাই বসে থাকে ওখানে, ডিসির ঘাড়ে কয়টা মাথা
যে এই সরকার যদি চায় সঠিক নির্বাচন করতে হবে, করবে না, করতে হবে কিন্তু আমরা ভবিষ্যতে আবার চাই, যদি সরকার যদি না চায়, না চাইলে তাহলে কিন্তু তার ঘাড়ে কয়টা মাথা? একদম এটাই বলছি আমরা, মানে আমরা এই কারণে ধরে রেখেছি ব্যাপারটা যে এই সরকার নির্বাচন অন্তত তার কোনো স্টেক এখন পর্যন্ত নাই, আমি এভাবে বলি সেফলি, এখন পর্যন্ত নেই। তো ফলে ওটা খুব বেশি লাগবে তা না, কিন্তু আমি এইটার সাথে একটু একমত, মানে একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যত বেশি সম্ভব সংস্কার, সেটা একমত হয়ে। এবং আমি কিন্তু প্রধান উপদেষ্টাকে এই ক্ষেত্রে একেবারে সঠিক ট্র্যাকে থাকতে, উনি কোনো সংস্কার কোনো কিছু ইম্পোজ করে দেবেন না। ১/১১ কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিয়েছে, গায়ের জোরে ১৫০টা অর্ডিন্যান্স করে আপনি পরে 50টাও টেকে নাই, কারণ দিনের শেষে আপনি অর্ডিন্যান্স করে এবার করে ফেললেন, কিন্তু পরের বার যারা ক্ষমতা আসবে এটাকে আইনে পরিণত করতে হবে সংসদে গিয়ে, তো সেটা যদি না করে লাভ নেই তো। সুতরাং উনি সেটা করবেন না। নট অনলি দ্যাট, খেয়াল করবেন উনি প্রক্লেমেশন যেদিন সবাইকে ডাকলেন সেদিনও বলেছে যদি ঐক্যমত্য হয় তাহলে প্রক্লেমেশন হবে, আদারওয়াইজ সরকার কোনো প্রক্লেমেশন চাপিয়ে দিতে যাবে না। সো আমি আশা করি, এবং সরকারের যদি সদিচ্ছা থাকে সুন্দরভাবে বসে, বিএনপি ইভেন এখনও যতটুকু ছাড় দেবে বা সংস্কার একসেপ্ট করবে বলছে তার চেয়েও বেশি হতে পারে, জাস্ট সরকার কিভাবে এটাকে ডিল করছে সেটার উপর এটা ডিপেন্ড করবে। একটা বিরতির সময় হচ্ছে, কি বিরতি নিয়ে ফিরে আসি, তারপর দর্শক বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশন। বিরতির পর আবারও ফিরে এলাম এখন প্রকাশে। আমরা ঐক্য নিয়ে আজকে আলাপ করছি। রিপন ভাই, আপনার কাছে আসতে চাই আলাপে। নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম, সেখানে ঐক্যমত্যের প্রসঙ্গ ছিল, সেটি আলাপ করছিলাম। এখন একটু আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আলাপ করতে চাই। সেটি হচ্ছে, মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে আসামিকে, কোনো বড় দলের আসামি বা কোনো বিশেষ পক্ষের আসামি, তাকে কোনো অপরাধের জন্য পুলিশ আটক করছে, গ্রেফতার করছে, তাকে থানা পর্যন্ত নিয়ে যেতে পারছে না, মানে তার আগেই ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি। থানাও হামলা চালানো হচ্ছে, হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়া। থানা হামলা না, থানার দারোগা এদেরকে মারধর করা হচ্ছে। হ্যাঁ রিপন ভাই, প্রশ্নটা শেষ করি। উত্তরায় যখন অবস্থাটা এরকম, তখন যদি নির্বাচন দেয়া হয়, এই আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমরা মানে কতটুকু পরিস্থিতি সামাল দেওয়া যাবে? যখন নির্বাচন আসার মতো জানি, তখন অনেক বেশি, আরো বেশি ডিসপিউট তৈরি হয়। দেখেন, এটা আসলে আমি আপনাকে বলি, প্রথম থেকে হচ্ছে আমাদের একটা বড় ধরনের ঘাটতি, মানে আমি আমাদের বলতে বাংলাদেশের সরকারের, এই যে পুলিশ কতগুলো পালালো, কর্মস্থলে যোগদান করেনি। আমরা একটা শুধু পত্রিকায় শুধু একটা নিউজ দেখলাম যে এত তারিখের মধ্যে পুলিশ যদি যোগদান না করে, যারা যারা পলাতক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাম তালিকা ঘোষণা হয়নি, বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ইত্যাদি ইত্যাদি। থানাগুলো অস্ত্রশস্ত্র নিয়ে অনেক পুলিশ পালিয়েছে, এই অস্ত্রগুলো কিন্তু এই সমস্ত পলাতক পুলিশদের কাছে আছে, মানে আপনার বড় বড় কর্মকর্তাদের কাছে আছে, যেগুলো এখনও পর্যন্ত পলাতক আছে। আপনি তাদের বিরুদ্ধে মিনিমাম ব্যবস্থা নিতে পারেন নাই। দ্যাট ইজ দ্য ফার্স্ট ফেলিওর অফ দ্য গভর্নমেন্ট, মানে রিগার্ডিং আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে বা হোম মিনিস্ট্রির বেলায় এটা গভর্নমেন্ট পারেনি। আচ্ছা, তারপরে আপনি দেখেন গতকালকে বা গত পরশু বোধহয় নিউজটা, উত্তরা থানায়, উত্তরা তখন পূর্ব পশ্চিম নানান রকম উত্তরা পশ্চিম থানায় একটা ঘটনা ঘটলো। ওখানে আপনার বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ, আমি এখন একটি অংশ এই কারণে বলি যে 5 তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেক ছাত্র সংগঠন, অনেক ছাত্রকর্মীরা অংশগ্রহণ করেছে। ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, ছাত্র ফেডারেশন বলেন, অনেক বিভিন্ন মতাদর্শীরা করেছে। তো 5ই অগস্টের পরে ধীরে ধীরে যার যার ছাত্র সংগঠনের ছেলেরা তাদের জায়গায় ফিরে গিয়েছে। এখন ওটাকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বলি, ছাত্রদের একটি অংশ। ইউনূস সাহেব যেটা ছাত্র বলতে পছন্দ করেন, আমি ইউনূস সাহেবকে স্মরণ করিয়ে দিতে চাই, উনার একটা ছাত্রদের একটি অংশের কথা উনি বলছেন মূলত। এটা ওনাকে অ্যাডমিট করতে, ওনার মনোজগতে এটা এখন রাখা উচিত হবে। আচ্ছা, তো যেটা আপনি বলছেন, ইলেকশন করতে গেলে পুলিশ লাগবে আপনার, এবং শক্তিশালী এম্পাওয়ার্ড পুলিশ ছাড়া কোন পৃথিবীর কোনো জায়গায় আপনার হয় না। আপনার রাষ্ট্রের জন্য শক্তিশালী পুলিশ লাগবে, আপনার পুলিশের ডিগনিফাইড পুলিশ লাগবে। আমার আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটি সভা উপাচার্য আহ্বান করেছিলেন। সাবেক ছাত্র নেতা হিসেবে আমরা যারা ডাকসু ইলেকশন করেছি, আমাদের অনেকেই দেখেছেন, ইনক্লুডিং মানে একেবারে সেই 73 সাল থেকে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, ডাকসুতে ছিলেন, তার অনেকেই আমরা ছিলাম। তো সেখানে আমি একটা কথা বলেছি যে আমাদের শিক্ষক মহোদয়রা তারা কি পুলিশ ছাড়া ইলেকশন করতে পারবেন? বলেন যে না। তাহলে আমার পুলিশ কি সেই জায়গাটিতে আছে? যেভাবে আপনার আচরণবিধি নানান কিছু সংশোধনের দিকে যেভাবে আগাচ্ছেন, মতলবটা কি আসলে আপনাদের? কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা এখানে করছেন? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মানে আমি রাজু ভাস্কর্যের সামনে জলকামান দেখে আসছি।
এই জল কামান অপারেট করার মতো মোরাল আপনার মানে এখন পুলিশের আছে কিনা, আই এম ইন ডাউট। আচ্ছা, তাহলে আগে সেটাকে পুলিশকে এম্পাওয়ার করেন, ওদেরকে ভালো ট্রেনিং দেন। আমাদের আর্ম ব্যাটালিয়ন পুলিশ ছিল, এমনকি আপনার বিভিন্ন দূতাবাসগুলোর সামনে যখন আমি আমার জাতীয় সেনাবাহিনী, যদি পরিস্থিতি এরকমই থেকে যায় এবং নির্বাচনও চলে আসে, তখন আমরা মাঠের এবং ভোটের সিনারিওটা কি দেখব? না আমি সেটা বলছি যে আমাদের দূতাবাসগুলো, বিদেশি দূতাবাসগুলোর সামনে আমি দেখি আমাদের সেনাবাহিনী পাহারা দিচ্ছেন। এটা যখন সিনারিও, তার মানে আমার পুলিশ ক্যানট হ্যান্ডেল দ্য ম্যাটার। বিষয়টা তো এই জায়গায়, আপনি দীর্ঘ সময় যদি আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখেন, তো তার এফিকেসি, তার এফেক্টিভনেসটা কমে যাবে। তাকে তো আমরা ডিফারেন্ট রোলে আমরা দেখতে চাই, বা আমাদের দেশে মানুষ সেটা পছন্দ করে তাদেরকে দেখতে। তো সুতরাং এখন যেটা হবে, নির্বাচন করার জন্য আপনার পুলিশের সক্ষমতা অর্জন করাটা খুব জরুরি। এটার জন্য আপনার স্পেশাল ট্রেনিং দরকার, তাদের মোরাল বুস্ট আপ করা দরকার, তাদের কাউন্সেলিং করানো দরকার। এই যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা তাদের সমর্থক 3 জন ছেলেকে শুধু ছাড়িয়েই নিয়ে আসে নাই, ওখানকার মানে সাব ইন্সপেক্টর এএসআইকে মারধর করেছে। রিপন ভাই, এই অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধে রয়েছে, যে বিএনপির বিরুদ্ধে যদি বিএনপি বলবেন না, কোনো অংশে কোনো, বিএনপি একটা বড় সংগঠন, এটা যদি কোন তৃণমূল পর্যায়ে কোনো জায়গায় যদি ঘটনা ঘটে, আমরা তো শোনার সাথে সাথে তার বিরুদ্ধে স্টার্ন অ্যাকশন নিয়েছি, ব্যবস্থা নিয়েছি, দল থেকে বহিষ্কার করেছি। এবং আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, যারা শৃঙ্খলা ভঙ্গ করবে, এই জাতীয় অপরাধের সাথে যারা যুক্ত হবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করেন এবং আইন প্রয়োগকারী বাহিনীকে বলো তাদের বিরুদ্ধে স্টার্ন ব্যবস্থা নিতে। তা আমার দল তো বাধা দেয়নি। আজকে যদি আমার দল বাধা দিত, তাহলে একটা কথা ছিল, যারা এই ধরনের মাস্তানি করতে গেছে তাদেরকে তো পার্টি বের করে দিয়েছে। সেন্ট্রাল থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু না অ্যাকশনও হয়েছে, তৃণমূলে অ্যাকশনও হয়েছে। আমি আজকে আমি একটি উপজেলাতে আমি একটা প্রোগ্রামে আমার পার্টির তরফ থেকে কিছু আপনার মানে দরিদ্র মানুষের জন্য কিছু উপহার সামগ্রী দিতে গিয়েছিলাম। সেখানে আমি একটা সভাও করেছি। আসার পথে আমি মানে উপজেলা নির্বাহী অফিসারকে বলেছি যে আমার দলের ভাবমূর্তি, দলের নাম ব্যবহার করে যদি কেউ অ্যাবিউজ করার চেষ্টা করে, ডোন্ট এনকারেজ দেম। তাদেরকে আমি তো লাইভে বলে আসছি, আমি তাদেরকে প্রশ্রয় দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। উনি আমাকে স্ট্রেট বলেছেন, আমি লাইভে বলছি। তিনি বলেছেন যে না, এইখানে বিএনপির যারা আছেন, অঙ্গসং যারা আছেন, দে আর বিহেভিং ভেরি প্রপারলি, এখানে তাদের ব্যাপারে কোনো কমপ্লেনে তারা পুরোপুরি সরকারকে সহযোগিতা। যখন ঐক্যমত্য কমিশনে বসবেন, নিশ্চয়ই এসব বিষয় নিয়ে আলাপ হবে। একটু বুলবুল ভাইকে চাচ্ছি, বুলবুল ভাই, ভোটের মাঠের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতার জায়গায় সরকারের কতটুকু দেখছেন এখনো পর্যন্ত, এবং কি চাইবেন সামনের দিনগুলোতে? জি, তা আপনাকে ধন্যবাদ। আমি বরাবরই এই কথাটার উপরই জোর দিয়েছি যে আসলে নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ করতে হয়, সংস্কার যে কয়টা প্রয়োজন, নির্বাচন ব্যবস্থা তো সংস্কার করতেই হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এগুলো যদি সংস্কার না হয়, তাহলে নির্বাচনটাকে গ্রহণযোগ্য এবং জন আকাঙ্ক্ষা পূরণের উপযোগী নির্বাচন করাটা কোনোভাবেই সম্ভব নয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যেভাবে সরকার বিগত 15.5 বছর ব্যবহার করেছে, তাদের নৈতিক শক্তিকে তারা ধ্বংস করে দিয়েছে। একটা রাষ্ট্র যেমনিভাবে ফ্যাসিস্ট হয়ে উঠেছে, এবং সেই ফ্যাসিস্টের জন্য এই পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা আসলে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যার কারণে ফ্যাসিস্ট অপশক্তির বিজয়ের পরে স্বাভাবিকভাবে রাজপথে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের কোনো আইনানুগ এবং সিস্টেমেটিক ওয়েতে কাজ করা, সাহসিকতার সাথে কাজ করা এবং দক্ষতার সাথে কাজ করা এবং নৈতিক শক্তি নিয়ে, মোরালিটি নিয়ে রাস্তায় থেকে পরিস্থিতি উত্তরণের জন্য ইতিবাচক ভূমিকা রাখাটা তাদের জন্য নিঃসন্দেহে কষ্টকর এবং কঠিন। এই জন্য এটাকে অ্যাড্রেস করতে হবে গভর্নমেন্টকে, যে আগামী নির্বাচন আমরা সবাই চাই, কিন্তু সেই নির্বাচনটাকে তুলে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর এবং সিভিল প্রশাসনের এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তাদের যে ক্যাপাসিটি দরকার, তাদের যে মানসিক শক্তি দরকার, নৈতিক শক্তি দরকার, এটা এখন তারা বিপর্যস্ত অবস্থায় আছে। সুতরাং একটা সুষ্ঠু নির্বাচন খুবই চ্যালেঞ্জিং। এই জায়গায় সরকারকে অগ্রাধিকারের ভিত্তিতে একটা নির্বাচন
ব্যবস্থাকে সুন্দর করার জন্য খুবই দ্রুততম সময়ের মধ্যে এটা পদক্ষেপ গ্রহণ করা দরকার। জাহিদ ভাই, মানে এখন তো আমরা যদি ধরি যে এই সরকারের মেয়াদ ধরে নিলাম যে 1.5 বছর যদি হয়, 6 মাস তো চলে গেল, মানে এই সময়টাতে তো দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা কন্ট্রোলে আনাটা খুব কঠিন হচ্ছে সরকারের জন্য। এই অবস্থাটা মানে কেন হচ্ছে? সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশকে এই যে থানা থেকে আসামি নিয়ে যাচ্ছে, যখন আসামিকে ধরা হচ্ছে বাইরে থানায় নেওয়ার আগে নিয়ে যাচ্ছে, শক্ত অবস্থান কেন আমরা দেখছি না বা কেন যেতে পারছি না? তাহলে আমরা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে, ভোট কেন্দ্রে নিরাপদে ভোটাররা যেতে পারবে, সেই আস্থার জায়গা তৈরি করতে কত সময় লাগবে? অনেক সময় লাগবে যদি শুধু আমরা পুলিশকে দিয়ে কাজ করতে চাই। কিন্তু আমি মনে করি একটা বিকল্প ব্যবস্থা আছে। প্রথম বলেছিলেন কেন পারছে না, এটাই হবার কথা ছিল। গত 15 বছরের বেশি সময় পুলিশের বদনাম দুর্নাম চিরকালই ছিল, পুলিশের সমালোচনা ছিল। আমাদের প্রত্যেকটা সেক্টর কিন্তু করাপশন, সরকারি কোনো সেক্টর ভালো ছিল না, কিন্তু পুলিশের সাথে আমাদের ইন্টারাকশনে যখন আমরা তো বিপদের মধ্যে যাই, ওই ইন্টারাকশনে যখন আমরা করাপশন ফেস করি আমাদের ক্ষোভ থাকে। কিন্তু গত 15 বছর 15.5 বছর শেখ হাসিনা পুলিশকে যা করেছেন এবং শেষে এই মুভমেন্টের সময়, আপরাইজিংয়ের সময় যা করেছেন, এরপর পুলিশের আসলে এই মনোবল তছনছ হয়ে যাওয়ার কথা ছিল। পুলিশ তো শেখ হাসিনার জাস্ট একটা গুন্ডা বাহিনীতে পরিণত হয়েছে, পুলিশ তো কোনো রাষ্ট্রীয় বাহিনী ছিল না। ফলে যা ঘটছে খুব স্বাভাবিক, একেবারেই ভিন্ন কিছু হচ্ছে না। যেটা করা দরকার ছিল আমার মনে হয় পুলিশের একটা বড় অংশ পরিবর্তন করে এবং যত দ্রুত নতুন পুলিশ, যদিও পুলিশ নেয়া ট্রেনিং পাওয়া অনেক সময়ের ব্যাপার, তো এগুলো দ্রুত করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে সরকারের এই যেসব জায়গায় পুলিশের বিরুদ্ধে মব তৈরি হচ্ছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়, সেটা ওই যে আমরা প্রায় বলি না বিএনপির লোকজন এটা করেছে ওটা করেছে, তো বিএনপি তখন সরকার নাই। আমি ধরে নিলাম বিএনপি বহিষ্কারও করে নাই, সরকারের কাজটা কি? বিএনপির কেউ যদি কোথাও চাঁদাবাজি করে থাকে তাকে ধরতে হবে, তাকে শাস্তি দিতে হবে, থানায় গিয়ে কিছু করলে। গতকাল উত্তরায় যা হয়েছে, আপনি যদি এই ব্যবস্থাগুলো না নেন, আসলে পুলিশের মনোবল রিগেইন করার কোনো প্রবাবিলিটি আসলে কিন্তু বিএনপির লোক না। জানি ছাত্র আমি জানি তো যেখানে যে করুক কিন্তু আপনি করেন নাই তো। সুতরাং সরকার যখন এই কাজটা করছে না, তখন পুলিশের মনোবল আসতে দেরি হবে। নির্বাচন নিয়ে দুটো কাজ করার আছে। একটা হলো কেউ বলছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সব করে ফেলতে, এটা একেবারেই ভুল পারসেপশন আমি মনে করি, কারণ তাতে জাতীয় নির্বাচনের ম্যানেজমেন্টের প্রবলেম হবে। কিন্তু কয়েকটা পাইলট, 2-3টা পৌরসভা, একটা সিটি কর্পোরেশন টেস্ট কেসিস একটু করে আপনি দেখা যে আপনি কিভাবে মেনটেন করতে পারছেন কিনা। আর যেটা জরুরি আগামী নির্বাচনে যেটা লাগবেই সেটা হচ্ছে, একটু বলি, আমাদের সেনাবাহিনী, আমাদের নির্বাচনের যে আরপিও আছে, সংসদ নির্বাচনের যে আইন, তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে আমরা কাকে বুঝবো, ওই সংজ্ঞায় সেনাবাহিনী ইনক্লুডেড ছিল। শেখ হাসিনা এসে এটা তুলে দিয়েছেন, কারণ উনি তো আসলে ওনাদেরকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেখে দিয়ে ডাকাতি করতে চেয়েছেন। তাই আমরা প্রপোজ করেছি, এবং সরকার যদি একটা ওই যে অধ্যাদেশ দিয়ে সেনাবাহিনীকে ইনক্লুড করে নেয়, আমরা বড় স্কেলে সেনাবাহিনী যদি ডিপ্লয় করি, তাহলে পুলিশের যে ঘাটতি আছে, পুলিশের মনোবলজনিত, সেই ঘাটতি কেটে যাবে এবং জাতীয় নির্বাচনটা ভালোভাবে করা যাবে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, তাহলে বোধহয় আরো ভিন্ন ভিন্ন প্রসঙ্গে আলাপ করার সুযোগ হবে। ছাত্রদের নতুন দল, সেই প্রসঙ্গে আলাপ করতে চাই। মানে ভোটের মাঠে কতটা শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে পারবে বিএনপি জামাতের কাছে যারা নতুন দল নিয়ে আসছে, সেই প্রসঙ্গ নিয়ে আলাপে ফিরছি। দর্শক, একটা বিরতির পর আবার ফিরছি এখন প্রকাশ। বিরতির পর আবারও ফিরে এলাম। এখন প্রকাশ ঐক্য প্রসঙ্গে আমরা আলাপ করছি। রিপন ভাই, আপনার কাছে আসতে চাই। তারেক রহমান আজকে একটি কথা বলেছেন, নিশ্চয়ই তার বক্তব্য শুনেছেন, 31 দফা কর্মশালা প্রায় হচ্ছে, সেখানে যে শেখ হাসিনার বিচার না হলে খুনিরা উৎসাহিত হবে। খুব লেজিট বক্তব্য। বিচার না হলে বিকল্প ফ্যাসিবাদী শক্তি উত্থানের শঙ্কা রয়েছে। জামাত ইসলামের তাদের বক্তব্য এটি, আমরা সারাদিন যে সংবাদগুলো প্রচার করেছি সেখান থেকে পেয়েছি। কিন্তু বিচার হবে না এই শঙ্কা কেন তৈরি হচ্ছে? মানে আসলেই কি এমন কোনো কারণ আছে কি না? তাহলে শীর্ষস্থান থেকে এই ধরনের বক্তব্য কেন? না, আশঙ্কার ব্যাপারটা তো 6 মাস তো চলছে, তাই না? হ্যাঁ। তারপরে এখন পর্যন্ত আপনার মামলা মোকদ্দমা রুজুর যে ব্যাপারটা আমরা দেখলাম, খুব দুর্বল প্রক্রিয়া। আমি আই এম নট এ প্র্যাকটিসিং লয়ার, বাট আমি সোফার আই স্টাডিড দ্য লস, আমি যা পড়েছি, এবং ছাত্র জীবন থেকে পর্যন্ত বহু মামলাই তো রাজনৈতিক প্রতিপক্ষরা করেছে, বিভিন্ন সরকার করেছে। এই সরকার আমলে তো এখনো একটি মামলাও তো আমি দুটো মামলা বোধহয় খালাস হয়েছে বোধহয় মাত্র। তো যাই হোক, তো ফলে এই শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে মামলা রুজু করার যে প্রক্রিয়া, চার্জ ফ্রেম করার যে ব্যাপার, সাক্ষী ঠাক্ষী ডাকাটা খুবই ধীরগতি হচ্ছে, খুবই ধীরগতি।
এবং মোস্ট অফ দ্য কেসেসগুলো আমি একজন ওসির সাথে কথা বলেছি কোনো একটা বিষয়ে, তো তখন দেখা গেল যে বললেন যে সিআইডিকে তারা তদন্ত করতে দিয়েছে। সিআইডি ওই যে পুলিশ তো ফাংশন করে না, তো ফলে আইসিটিতে কি মানে ওই যে আপনার যে ট্রাইব্যুনালে International সেখানে Tribunal। কিভাবে যাবে এটা বলা যাচ্ছে না। অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে। তো আজকেও বলেছে। হ্যাঁ বলেছে, গণ অধিকার পরিষদ আজকেও রাইট। তো সেই ক্ষেত্রে সেটারও তো কোনো উদ্যোগ দেখি না, তো কোনো ধরনের তো উদ্যোগ দেখছি না, তাই না? নামে মাত্র মুখে বাগাড়ম্বর করে তো লাভ হচ্ছে না। অপরদিক থেকে ভারতে বসে আপনার শেখ হাসিনা বিবৃতি দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, তার কর্মীদেরকে উৎসাহিত করছেন। আমার কাছে এটা একটা ভিন্ন ব্যাখ্যা আছে। ভিন্ন ব্যাখ্যাটা হলো কি 75 সালের 15 আগস্টে যখন শেখ মুজিবুর রহমান এক দল করার কারণে মানে এবং তার দলের মধ্যেই আমি যেটা বলি 75 15 আগস্টে আমার বিশ্লেষণ হচ্ছে ওটা আওয়ামী লীগের একটা অন্তর্দ্বন্দ্ব মানে কি বলে অন্তর্কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে আপনার মানে একটা গ্রুপ আর একটা গ্রুপকে মেরে ফেলেছে। খন্দকার মোস্তাক প্রেসিডেন্ট হয়েছেন, শেখ মুজিবুর মন্ত্রিসভার অধিকাংশ লোকরা মন্ত্রী হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। যাই তো সেটা একটা আওয়ামী লীগের মানে বাকশালের এগেনস্টে কু ছিল আওয়ামী লীগপন্থীদের। দ্যাট ইজ ডান। তো শেখ হাসিনার একটা বড় আক্ষেপ থাকতেই পারে যে আমার বাবাকে মেরে ফেললো, আমার পরিবারকে মেরে ফেললো, হে বাঙালি তোমরা মানে কাঁদলা না। ওনার একটা পোস্টার ছিল ওই সময় দেশে আসা পরে, কাঁদো বাঙালি কাঁদো। তো কাঁদো বাঙালি, কিন্তু বাঙালি তো কাঁদে না। তো এই যে বাঙালিদের কাঁদেন, এই জন্য বাঙালি তো ওনার ভীষণ ক্ষোভ ছিল যে আমার বাবাকে মেরে ফেললো, আমার ফ্যামিলিকে মেরে ফেললো, তোমরা সালারা কিছু করলো না, আই এম সরি। এখন মানে ওই যে একটা ওয়ার্ড বেরিয়ে গেছে বোধহয় আমার মুখ থেকে, যাই হোক। তো এখন হচ্ছে কি এইবারও বলে আমি পেছন দরজাতে পালিয়ে গেলাম, আমার পিয়ন পালিয়ে গেল, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গেল, সবাই পালিয়ে গেল, তোমরা হারামজাদার, মানে অর্থাৎ আওয়ামী লীগের অনুসারীদেরকে বলছেন, মানে আওয়ামী লীগের অনুসারীদেরকে উনি বলছেন হারামজাদা, তোমরা আমার পক্ষে কেউ দাঁড়ালো না। এখন উনি নানা ধরনের উদ্ভট, অবাস্তব, মানে সাইকো টাইপের মহিলা। তো এই সাইকো এক একটা প্রোগ্রাম দেওয়ার নাম দিয়ে লোকজনকে, তার দলের লোকগুলোকে প্যাদানি খাওয়ার একটা ব্যবস্থা আজকে যেটি আমরা দেখলাম যে ধানমন্ডি 32 ইনফ্যাক্ট ইনডিড মানে তার নিজের দলের লোকদের প্রতি উনি ভীষণ ক্ষুব্ধ যে যেগুলো দেশে আসত লুকে আসত এগুলো যাতে মানুষের প্যাদানির শিকার হয়, মানে এবং মানে এই সমস্ত কারণে। যেমন আমি আজকে দেখলাম যে কি তার দলের কোন এক রাজশাহীতে কোন এক মহিলা লিপলেট বিতরণ কি করতে গেছে, ওখানে যাওয়ার পর ওখানে মানে আপনার তার বাড়িতে জনগণ আগুন লাগিয়ে দিয়েছে। তো আচ্ছা, দিস ইজ আনএক্সপেক্টেড। বাট উনি দিল্লিতে বসে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড যদি না করতে, উনি বাস্তবতা বুঝছেন না। তো উনি বুঝতেই পারছেন না যে ওনাকে রাজা লক্ষণ সেনের পরে 816 বছর পরে এই বঙ্গে, মানে এই বঙ্গের তো নানান ধরনের নাম ছিল এক সময়, ফাইনালি সংক্ষেপ করি, ওনাকে পালিয়ে যেতে হয়েছে। উনি এটা রিয়ালাইজই করতে পারছেন না। রিয়ালিটিতে ওনার বাপ বলে গেছে, একটা ভিডিওতে প্রায় শুনি, তোমরা রিয়েলিটি মাইনে নাও, মানে গোপালগঞ্জের ভাষায়। তো ওনাকেও আমি বলতে চাই যে আপনি রিয়েলিটি মাইনে নেন আপনি, তাহলে এই সমস্ত অপকর্ম করেন না। তবে উনি যে ভারতে বসে যে কাজগুলো করছেন এটার দায় দায়িত্ব ভারতকেও নিতে হবে। কারণ ভারত আমাদের একটা, আমরা তাদেরকে অফিসিয়ালি বলি একটা বন্ধুপ্রতিম দেশ। একটা বন্ধুপ্রতিম দেশে বাংলাদেশের পলাতক শাসক তিনি ওখানে বসে বাংলাদেশকে ডিস্টাবলাইজ করার জন্য অ্যাটেম্প নেবেন, কাজকর্ম করবেন। ইন্ডিয়ান গভর্নমেন্ট শুড নট অ্যালাউ ইট। আমরা স্ট্রংলি অন বিহাফ অফ মাই পার্টি আমরা স্ট্রংলি কন্ডেম করি ভারত গভর্নমেন্টের এই রোলটাকে, এবং আমরা মনে করি যে ভারত সরকার উচিত হবে শেখ হাসিনাকে বিরত রাখা, ভবিষ্যতের জন্য আর এই ধরনের বাড়াবাড়ি না করেন। বুলবুল ভাই, মানে ভারত এক ধরনের নীরব অবস্থানে আমরা দেখছি, ফেরত চাওয়ার ক্ষেত্রে নীরব অবস্থানে। আজকেও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বললেন যে ভারতে বসে কি করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন সে বিষয়ে জবাব চাওয়া হবে। জবাব যদি ভারত না দেয় আমরা কি করব, কি করতে পারি? আসলে বাংলাদেশে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে ইনফ্লুয়েন্স এবং বিগত 15.5 বছর ধরে যেভাবে বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণ করেছে, তাদের ধারণা যে তারা এখন 5ই আগস্টের ঘটনার পরে তারা বড় ধরনের বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে। সুতরাং এটা এস্টাবলিশ করার জন্য তাদের প্রচেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। তবে স্বাভাবিকভাবেই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা রাখা উচিত, পদক্ষেপ রাখা উচিত। আমাদের রিপন ভাই খুবই পরিষ্কার করে বলেছেন, কথা একই। আর আমাদের
আজকে যে নতুন করে যে ঘটনাটা তো হয়েছে, এই ঘটনাটা তো আসলে ওখান থেকে বসে বক্তব্য দেওয়ার মতো একটা দুঃসাহস এবং এই ধরনের একটা নিচু মানসিকতা, যেখানে 2000-এর অধিক মানুষকে তারা হত্যা করেছে শুধুমাত্র এই 5ই আগস্টের আন্দোলনে। প্রায় 50,000 মতো আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে, এবং বিগত 15.5 বছরে যে নির্মম নিপীড়ন চালিয়েছে, পৈশাচিকতা পরিচালনা করেছে, সেই জায়গায় আবারও বাংলাদেশের জনগণের প্রতি তার প্রত্যাশা, এটা আসলে এটা খুবই ঘৃণিত উদ্যোগ। এবং আমি মনে করি যে সেখান থেকে বসে যত ধরনের কর্মসূচি গ্রহণ করবে, ধীরে ধীরে এই কর্মসূচি পালনের জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা বেরিয়ে আসবে, বরং তারাই ঝুঁকির মধ্যে পড়বে এবং এটা তাদের দলীয় আরও বিপর্যয় ডেকে আনবে বলে মনে করি। এই অবস্থায় যেটা করণীয়, আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের যদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় মৌলিক ইস্যুতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুতে এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে যদি রাজনৈতিক দলগুলো সচেতন থেকে ছাত্র জনতা ঐক্যবদ্ধ রাখা এবং থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করে, আমার মনে হয় ধীরে ধীরে এগুলো বন্ধ হতে বাধ্য হবে। জাতীয় ঐক্যটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সাথে একটু আমি বলতে চাই যে আজকে আমাদের ঢাকা মহানগরীর ঢাকার প্রেস ক্লাবে সহ সারা দেশের 11টি প্রেস ক্লাবে, বিভাগীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 717 জন শহীদের, সারা দেশে যে শহীদ হয়েছে 5ই আগস্টের ঘটনায়, এই শহীদদের নিয়ে একটি স্মারক উন্মোচিত হয়েছে 10 খণ্ডের, এবং আরও 93 জন শহীদ আমাদের হাতে আছে, এবং এই ধারা আরও খুঁজতেছি আমরা, এবং যে কার্যক্রম চলছে তাতে এই সংখ্যা আরও দ্বিগুণ পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেখানে শহীদ পরিবারের যে বক্তব্য ছিল, রাজধানীতে আমরা শহীদ পরিবারকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছিলাম এই স্মারক উন্মোচন কর্মসূচিতে। সেখানে পরিষ্কার করে তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের বিচার প্রক্রিয়াটা কেন এভাবে বিলম্বিত হচ্ছে, এটা তাদের প্রধান বক্তব্য এবং ক্ষোভ। সেক্ষেত্রে আসলে অনেকগুলো বিষয় জড়িত, একটা দ্রুত বিচারটা করতে হবে। সময় সীমিত, আমরা একটু যাচ্ছি, এই সংবাদগুলো আমরা প্রচার করছি সারাদিনে। জাহিদ ভাই, মানে ভারতে বসে আমরা দেখছি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে, শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন, নানা রকম কর্মীদেরকে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন, কিন্তু আমাদের অবস্থান থেকে সরকার কি করতে পারে এই জায়গা থেকে? কারণ আমরা দেখছি যে সরকার বারবার বলছে, কিন্তু সেটি কার্যত কোনো আমরা মানে ফলপ্রসূ কোনো কিছু দেখছি না। ভারত এক ধরনের নীরব অবস্থানে। ধন্যবাদ। সরকার আসলে তার জায়গা থেকে ভালো চেষ্টা করছেন। আমরা এই একটা জায়গায় সরকারের অনেক ব্যর্থতা আছে, একটা জায়গায় সাফল্য আমি দেখি, সেটা হচ্ছে বিশেষ করে ভারতের সামনে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা তুলে দাঁড়িয়েছে। আমরা আগে রাষ্ট্র ছিলাম না, কলোনি ছিলাম। শেখ হাসিনা আমাদেরকে কলোনিতে পরিণত করেছেন। মানে কেউ কেউ বলেন আমরা ভারতের অঙ্গরাজ্য হয়েছে, একেবারে বাজে কথা। আমরা অঙ্গরাজ্য হলে এর চেয়ে ভালো থাকতাম, ফুল স্টপ। আমরা কলোনি হয়েছি বা করদ রাজ্য হয়েছি। তো উনি এটা করেছেন। এখন শেখ হাসিনার বিরুদ্ধে আমি মনে করি এই চাপটা চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা নিজে, আমাদের নিশ্চয় মনে আছে, পিটিআই এর সাথে একটা সাক্ষাৎকারে বলেছেন তাকে আমরা কোনো একদিন ফেরত চাইবো, তার আগ পর্যন্ত তাকে মুখ বন্ধ রাখতে হবে। একটু যোগ করি, সেটি হচ্ছে পলিটিক্যাল দলগুলোর তো খুব বেশি চাপ দিচ্ছে। আজকে ছাত্র জনতা যেটা করলো, সেটা কি কোনো চাপ অনুভব করবে কিনা? আমি মনে করি না, কিন্তু আমাদের জাতিগতভাবে এটার বিরুদ্ধে কথা বলা দরকার। আমি নিজে যখনই কথা বলেছি, আমি বলেছি যে শেখ হাসিনা, আচ্ছা তার আগে একটা কথা বলি, শেখ হাসিনা কথা বলা কিন্তু এখন তো খুব খারাপও না। কেন বলি, মানে ওনার মতো মানুষ যখন কথা বলেন, ধরুন উনি এখনও যে ভাষায় কথা বলেন, যা বলেন, এটা জাস্ট মানুষের মধ্যকার থাকা ঘৃণা আরও উস্কে দেয়, আমাদের ইউনিটি আরও স্ট্রঙ্গার করে, আমরা আবার ওই স্মৃতিতে ফিরে যাই এবং স্ট্রঙ্গার করে। কিন্তু তাকে আবার বন্ধ করার চেষ্টা করা দরকার, কারণ হচ্ছে আমরা এই মেসেজ আওয়ামী লীগের যারা এই দেশে আছে বা অন্য জায়গায় আছে যে ভারত তাকে বন্ধ করাচ্ছে এবং আমাদের সরকারের চাপে। সো এখানে একটা শক্তি পরীক্ষার ব্যাপার আছে। সরকারের যেটা করা উচিত আমি মনে করি, সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়া উচিত বারবার, কারণ আমাদের হাতে এখন যথেষ্ট পরিমাণ অভিযোগ আছে, ডকুমেন্ট আছে এবং ভেরিফাইড কিছু ফুটেজ আমরা আছে, যেগুলো ইন্টারন্যাশনালি, যে যাত্রাবাড়ি হত্যাকাণ্ড নিয়ে এরকম অনেকগুলো আছে, এগুলো গ্লোবালি দিয়ে শেখ হাসিনাকেই ফেরত চাওয়া দরকার। আমি মনে করি ওটার চাপ যদি ক্রমাগত দেই, কিছুদিন আগে কিন্তু নোট ভার্বাল দেওয়া হয়েছিল, এটা যদি আমরা পার্সু করতে থাকি তাহলে আমার মনে হয় লিস্ট বন্ধ হবে। আমি একটা উদাহরণ দেই, একটা সাফল্য আছে। এই যে শেখ হাসিনা আজকে ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পেজে বক্তৃতা করবেন, উনি করেছেনও, এবং আগামীকাল আওয়ামী লীগের পেজে বক্তৃতা করবেন। এই দুই জায়গার কোথাও তাকে প্রধানমন্ত্রী লেখা হয় নাই,
এমপি লেখা হয়নি। অথচ কিছুদিন আগেই ব্রিটেনে, আমেরিকাতে যখন তিনি বক্তৃতা করেছেন, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি হিসাবে বলা হচ্ছিল। এখন তাদের অফিসিয়াল পেজই তাকে আর ওই ডিক্লারেশন দিচ্ছে প্রধানমন্ত্রী না। বলছে না, উনি রিয়ালিটি মাইনে নিয়েছেন, এটা বোঝা গেল। মানে ভারত, উনি মানেন নাই ভারত, আমি ধারণা করি তাকে এই কথাটা বলা হয়েছে, কারণ উনি যদি ভারতের মাটিতে বসে প্রধানমন্ত্রী বলেন, তাহলে তো আমাদের এই সরকারের সাথে ভারতের কোনো সম্পর্ক হতে পারে না। সো ভারত তাকে নিশ্চয়ই এটুকু চাপ দিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি ফেরত চাইতে থাকি, কামান চাইলাম, বলে না কামান চাইলে পিস্তল বা বন্দুক, মানে তাহলে তাকে অন্তত চুপ করানোটা অ্যাচিভ করা যাবে। আর যদি নাও পারি, আমরা চাপটা চালিয়ে যাবো। গ্লোবালি দেখানো যে একটা এই রকম বর্বর একজন মানুষ ওখানে শুধু আছেন না, তাকে বিচার করতে পারছেন, উনি উস্কানি দিচ্ছেন। উনি বলছেন সমন্বয়কদের বাড়ি বাড়ি গিয়ে তুমি খোঁজ করে রাখো, তালিকা করো, এসে দেখে নেব তোমার বাড়িতে এটা করেছে, তুমি ওদের বাড়িতে গিয়ে আগুন দিচ্ছ না কেন, এসব বক্তব্য তিনি দিচ্ছেন। সো গ্লোবালি আমরা যদি কমিউনিকেট করি, চাপ তৈরি করা যাবে। আজকে সময় একেবারেই শেষ, নিশ্চয়ই আরো একদিন বিস্তারিত আলাপের সুযোগ হবে, আলাপ চলতেই থাকবে সামনের দিনগুলোতে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তিনজনকেই। দর্শক, শেষ করছি এখন প্রকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।